ঠিক আছে, তাহলে আমি গল্পের প্রথম অংশটা পড়ছি, মনোযোগ দিয়ে শোনো। অসম্ভব ঠান্ডা আর গাঢ় কুয়াশা নেমে এসেছিল গ্রামের উপর। স্থানীয়রা এই কুয়াশাকে বলতো ভূতের কুয়াশা, কারণ প্রতিবার এটি এলে কিছু না কিছু রহস্যময় ঘটনা ঘটত। গ্রামের নাম শান্তিপুর হলেও গত এক সপ্তাহ ধরে সেখানে বিন্দু মাত্র শান্তি ছিল না। নভেম্বরের শেষ, কুয়াশা এত ঘন যে দিনের বেলাতেও সূর্যকে মনে হতো কেবল একটা আবছা হলদে আলো। কুয়াশা যখন সবচেয়ে গাঢ় হলো, তখন প্রথম ঘটনাটি ঘটল। গ্রামের সবচেয়ে প্রবীণ ব্যক্তি বৃদ্ধা শশীবালা সবার বাড়িতে গিয়ে সাবধান করে দিয়ে এসেছিলেন, সূর্যাস্তের পর কেউ ঘরের বাইরে বের হবে না, ভূতের কুয়াশা তার শিকার খুঁজছে। কিন্তু সেই রাত থেকে শশীবালাকে আর দেখা গেল না। তার ঘরের দরজা খোলা, বিছানা পরিপাটি, কিন্তু মানুষটি উধাও। কোনো চিৎকার নেই, ধস্তাধস্তি নেই, পায়ের কোনো ছাপ নেই। শুধু ঘর জুড়ে অদ্ভুত একটা মিষ্টি গন্ধ, অনেকটা জংলি ফুলের মতো। পরের রাতে উধাও হলো 4 বছরের ছোট ছেলে অপু। সে তার মায়ের সাথে ঘুমোচ্ছিল। সকালে মা দেখেন অপুর বালিশটা ভেজা, কিন্তু ছেলে নেই। একই মিষ্টি গন্ধ, এবার আরও তীব্র। গ্রামের একমাত্র শিক্ষিত যুবক অর্ণব এই ঘটনাগুলো মেনে নিতে পারছিল না। সবাই যখন কুয়াশাকে দোষারোপ করে ঘরে বসে আছে, অর্ণব তখন টর্চ আর একটা পুরনো ডায়েরি নিয়ে বের হলো। বৃদ্ধা শশীবালা তাকে খুব স্নেহ করতেন। শশীবালা বলেছিলেন, এই কুয়াশা হলো এক অভিশাপের চাদর। এই কুয়াশা যেখানে সবচেয়ে ঘন হয়ে থাকে, সেখানেই রয়েছে অন্য জগতের প্রবেশপথ। অর্ণব লক্ষ্য করল মিষ্টি গন্ধটা সবসময় কুয়াশার সাথে সাথেই আসে, আর গন্ধটা তাকে যেন একটা নির্দিষ্ট দিকে টেনে নিয়ে যাচ্ছে। সে গন্ধ অনুসরণ করে গ্রামের শেষ প্রান্তে পরিত্যক্ত একটি শ্যাওলাধরা পুকুরের কাছে পৌঁছাল। পুকুরটি কুয়াশার ঘনতম কেন্দ্রে ছিল। পুকুর পাড়ে গিয়ে অর্ণবের হাত পা ঠান্ডা হয়ে গেল। সেখানে সে দেখল ... অর্ণব দেখতে পেল সবুজ আলোটা পুকুর থেকে উঠে আসছে এবং কুয়াশার কটাগুলো একসাথে জমাট বেঁধে মানুষের আকৃতি নিচ্ছে। তার অবশ্যই, তাহলে আমি গল্পের বাকি অংশটা পড়ছি, শোনো। অর্ণব দেখতে পেল সবুজ আলোটা পুকুর থেকে উঠে আসছে এবং কুয়াশার কণাগুলো একসাথে জমাট বেঁধে মানুষের আকৃতি নিচ্ছে। সেগুলো ছিল না শশীবালা বা অপু, তারা ছিল আবছা, বিকৃত, এবং তাদের চোখ ছিল ওই সবুজ ফসফরাসের আলোর মতো জলজলে। কুয়াশার শরীর থেকে সেই মিষ্টি গন্ধটা আসছিল, যা আসলে ছিল পচা শ্যাওলার গন্ধ। ভয় পেয়ে অর্ণব যখন পালাতে যাবে, ঠিক তখনই বৃদ্ধা শশীবালা ও অপুর ছেঁড়া কাপড় পারে পড়ে থাকতে দেখল। মাটির ওপর স্পষ্ট কোনো পায়ের ছাপ নেই, আছে অসংখ্য সরু আঁকাবাঁকা রেখা, যেন কোনো সরীসৃপ হেঁটে গেছে। পুকুরের স্থির জলের উপর কুয়াশা এক অদ্ভুত আলো তৈরি করেছে, যা দেখতে ঠিক সবুজ ফসফরাসের মতো। হঠাৎ কুয়াশার মধ্যে থেকে একটা চাপা ফিসফিসানি শব্দ ভেসে এলো। শব্দটা ঠিক মানুষের মতো নয়, বরং জলের বুদবুদ ফাটার মতো। তুমি দেখতে পাচ্ছ, আমরা ফিরছি। অর্ণব দেখতে পেল সবুজ আলোটা পুকুর থেকে উঠে আসছে এবং কুয়াশার কণাগুলো একসাথে জমাট বেঁধে মানুষের আকৃতি নিচ্ছে। সেগুলো ছিল না শশীবালা বা অপু, তারা ছিল আবছা, বিকৃত, এবং তাদের চোখ ছিল ওই সবুজ ফসফরাসের আলোর মতো জলজলে। তাদের শরীর থেকে সেই মিষ্টি গন্ধটা আসছিল, যা আসলে পচা শ্যাওলার গন্ধ। ভয় পেয়ে অর্ণব যখন পালাতে যাবে, ঠিক তখনই বৃদ্ধা শশীবালার ডায়েরির শেষ পাতা থেকে একটা চিরকুট পড়ল। পাতে লেখা, ওরা জল আর কুয়াশা থেকে জন্ম নেয়। এই মিষ্টি গন্ধ আসলে তাদের বিষাক্ত নিঃশ্বাস। ওদের তাড়াতে হলে পুকুরের জল শুকিয়ে দিতে হবে, ওদের উৎস বন্ধ করতে হবে। অর্ণব আর এক মুহূর্ত দেরি করল না। সে দ্রুত গ্রামে ফিরে গিয়ে সকলকে সতর্ক করে এবং গ্রামবাসীর সাহায্যে রাতারাতি পুকুরের বাঁধ ভেঙে জল বের করে দেওয়ার ব্যবস্থা করল। পুকুরের জল যখন শেষ হয়ে এলো, তখন সেই আঁকাবাঁকা সবুজ মূর্তিগুলো যন্ত্রণায় চিৎকার করতে শুরু করল। তাদের শরীর কুয়াশার মতো মিলিয়ে যেতে লাগলো। পরদিন সকালে কুয়াশা কেটে গেল, সূর্য উঠল। শান্তিপুরের মানুষজন আবার তাদের আপনজনকে ফিরে পাওয়ার আশায় খোঁজাখুঁজি করল, কিন্তু কাউকে পেল না। শশীবালা এবং অপু হয়তো ওই কুয়াশার চাদরের ওপারে চলে গিয়েছিল। কিন্তু শান্তিপুর সেদিন থেকে আর কখনো রাতের বেলায় পুকুর পাড়ের দিকে যেত না। আর যখনই শীতকালে একটু কুয়াশা ঘন হতো, গ্রামের লোক তাড়াতাড়ি দরজা বন্ধ করে দিত, কারণ তারা জানত সেই কুয়াশা কেবল জলীয় বাষ্প নয়, তা ছিল অন্য জগতের অবরো। তো গল্পটা কেমন লাগলো? পুরোটা শুনতে কেমন লাগলো? হ্যাঁ বলুন, আপনার নাম? নাম তো মানুষের হয়, আত্মার নয়। আত্মা? হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি যে যেখানে আছো সবাই খুব ভালো আছো আর সবসময় আনন্দের দলেই আছো। আজ তোমাদের জন্য দারুণ একটা গল্প নিয়ে এসেছি। তাই আর কথা বাড়িয়ে সময় নষ্ট না করে চলো সরাসরি মূল গল্পে ডুবে যাওয়া যাক। গ্রামের শেষ প্রান্তে অবস্থিত জরাজীর্ণ জমিদার বাড়িটি নিয়ে এলাকায় নানা কানাঘুষো ছিল। লোকে বলতো ওই বাড়ির পুরনো লাইব্রেরিতে এমন কিছু বই আছে যা সাধারণ মানুষের ছোঁয়া উচিত নয়। কিন্তু অজানাকে জানার নেশায় তরুণ গবেষক অয়ন একদিন অমাবস্যার রাতে সেই বাড়িতে প্রবেশ করল।
ধুলোবালি আর মাকড়সার জালের ভিড়ে সে খুঁজে পেল চামড়ায় বাঁধানো একটি প্রাচীন ডায়েরি। ডায়েরিটি খুলতেই নাকে এল পচা মাংস আর পুরনো ধূপের এক উৎকট গন্ধ। পাতায় পাতায় অদ্ভুত সব নকশা আর লাল কালিতে লেখা কিছু মন্ত্র। অয়ন বুঝতে পারল না সে আসলে কালো জাদুর ব্ল্যাক ম্যাজিক এক নিষিদ্ধ পাণ্ডুলিপি হাতে পেয়েছে। সে কৌতূহলবশত একটি মন্ত্র বিড়বিড় করে পড়তে শুরু করল। পড়ার সাথে সাথেই ঘরের ভেতর বাতাসের তাপমাত্রা অস্বাভাবিকভাবে কমে গেল। তার হাতের টর্চের আলোটা কাঁপতে কাঁপতে নিভে গেল। ঘুটঘুটে অন্ধকারে সে অনুভব করল কেউ একজন তার ঠিক পেছনে দাঁড়িয়ে দীর্ঘশ্বাস ফেলছে। সেই ভয়ানক অভিজ্ঞতা, অদৃশ্য পায়ের শব্দ। অয়ন পালানোর চেষ্টা করলে শুনতে পেল ভারী কোনো শিকল টানার শব্দ মেঝের ওপর দিয়ে আসছে। অথচ ঘরে সে একা। আয়নায় প্রতিচ্ছবি। দেওয়ালের ভাঙা আয়নাটার দিকে তাকাতেই তার রক্ত হিম হয়ে গেল। আয়নায় তার নিজের মুখের বদলে দেখা যাচ্ছে একটি বিকৃত মুখ, যার চোখ দুটো টকটকে লাল এবং মুখ দিয়ে কালো তরল গড়িয়ে পড়ছে। অশরীরী ছায়া। ঘরের চারদিকের দেওয়ালে ছায়াগুলো জীবন্ত হয়ে উঠল। তারা যেন দেওয়াল ছেড়ে বেরিয়ে এসে অয়নকে ঘিরে ধরতে চাইছে। বাতাসে ফিসফিসানি শুরু হল, তুই আমাদের ডেকেছিস, এখন মূল্য দিতে হবে। অয়ন বুঝতে পারল এই কালো জাদুর শক্তি তাকে এক অন্ধকার জগতের দিকে টেনে নিয়ে যাচ্ছে। সে চিৎকার করতে চাইল, কিন্তু তার গলা দিয়ে কোনো শব্দ বেরোল না। তার মনে হল এক জোড়া অদৃশ্য হাত তার গলা টিপে ধরছে। হঠাৎ করেই ডায়েরিটি মেঝেতে পড়ে গেল এবং নিজে থেকেই দাউ দাউ করে জ্বলতে শুরু করল। আগুনের সেই নীলচে আলোয় অয়ন দেখতে পেল ঘরের কোণে জমাট বাঁধা অন্ধকারগুলো ধীরে ধীরে মিলিয়ে যাচ্ছে। কিন্তু সেই আগুনের শিখা ঘরের স্বাভাবিক আগুন ছিল না। তাতে কোনো উত্তাপ ছিল না, ছিল শুধু এক হাড় কাঁপানো শীতলতা। পরদিন সকালে গ্রামের মানুষ অয়নকে সেই বাড়ির বারান্দায় অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে। সে বেঁচে ফিরলেও তার মাথার চুল রাতারাতি সাদা হয়ে গিয়েছিল। আজও মাঝরাতে সে ঘুমের ঘোরে সেই অদ্ভুত মন্ত্রগুলো বিড়বিড় করে এবং দাবি করে যে সেই অন্ধকার ছায়াগুলো এখনও তার ঘরের কোণে দাঁড়িয়ে থাকে। লাশের গাড়ি। শ্মশানযাত্রী ভিড় ঠেলে মৃতদেহ নিয়ে ধীরগতিতে এগোচ্ছিল একটি সাদা রঙের অ্যাম্বুলেন্স। গাড়ির ভেতরে নিথর দেহে শুয়ে আছেন এলাকার জনপ্রিয় শিক্ষক অনাদিবাবু। কিন্তু শোকের আবহে হঠাৎ ছন্দপতন ঘটল যখন ট্রাফিক মোড়ে গাড়িটি আটকে দিলেন কর্তব্যরত পুলিশ কনস্টেবল পাণ্ডে। পাণ্ডেবাবু ট্রাফিক সিগন্যাল অমান্য করার অভিযোগে গাড়িটিকে থামিয়ে দীর্ঘক্ষণ নথিপত্র পরীক্ষা করতে শুরু করেন। শোকাতুর পরিবারের সদস্যরা বারবার অনুরোধ করা সত্ত্বেও তিনি গাড়িটি ছাড়ছিলেন না। উপরন্তু গাড়ির চালকের সাথে তর্কে লিপ্ত হন এবং অন্যায্যভাবে জরিমানার দাবি করেন। ঘটনাটি উচ্চপদস্থ কর্মকর্তাদের কানে পৌঁছাতেই চাঞ্চল্য সৃষ্টি হয়। মানবিকতার খাতিরে লাশের গাড়িকে অগ্রাধিকার দেওয়ার যে অলিখিত নিয়ম আছে তা লঙ্ঘন করার দায়ে কমিশনার অফিস থেকে তৎক্ষণাৎ কড়া পদক্ষেপ নেওয়া হয়। পরদিন সকালেই বিভাগীয় নোটিশ জারি করা হল। অমানবিক আচরণ এবং দায়িত্বজ্ঞানহীনতার দায়ে কনস্টেবল পাণ্ডেকে অনির্দিষ্টকালের জন্য সাসপেন্ড করা হল। আমি কি এই গল্পের পরবর্তী অংশ? সাসপেন্ড হওয়ার খবরটা পাণ্ডের কাছে বিনা মেঘে বজ্রপাতের মতো এল। যে দাপট আর উর্দির গরমে তিনি কাল লাশের গাড়িটা আটকেছিলেন, আজ সেই উর্দিটাই আলমারিতে তুলে রাখতে হল। বিভাগীয় তদন্ত শুরু হতেই পাণ্ডে বুঝতে পারলেন পরিস্থিতি বেশ ঘোরালো। পাড়ার চায়ের দোকানে বা মোড়ে গেলেই লোকে আড়ালে তাকে নিয়ে কানাকানি করছে। কেউ বলছে মরা মানুষের অভিশাপ লেগেছে, কেউ আবার বলছে উর্দির ক্ষমতা চিরকাল থাকে না। কয়েকদিন কাটার পর পাণ্ডের ভেতরটা ছটফট করতে লাগল। কোনো এক অজানা অপরাধবোধ তাকে কুড়ে কুড়ে খেতে শুরু করল। তিনি জানতে পারলেন অনাদিবাবুর পরিবার খুব সাধারণ। তার শেষকৃত্যে দেরি হওয়ার কারণে অনেক আত্মীয় স্বজন শেষ দেখাটুকুও দেখতে পাননি। এক বিকেলে পাণ্ডে নিজেকে আর ধরে রাখতে পারলেন না। সাদা পোশাকেই তিনি পৌঁছে গেলেন অনাদিবাবুর বাড়িতে। সেখানে গিয়ে দেখলেন উঠোনে একটি তুলসীতলার সামনে শিক্ষক মশাইয়ের স্ত্রী একা বসে আছেন। পাণ্ডে গিয়ে মাথা নিচু করে দাঁড়ালেন। তিনি পকেট থেকে 27 টাকা বের করে বললেন, মা, ওই দিন যে জরিমানাটা অকারণে নিয়েছিলাম সেটা ফেরত দিতে এসেছি। জানি ক্ষমা পাওয়ার যোগ্য নই আমি, কিন্তু এই বোঝাটা নিয়ে আমি শান্তিতে ঘুমাতে পারছি না। অনাদিবাবুর স্ত্রী শান্ত চোখে তার দিকে তাকালেন। তারপর মৃদু স্বরে বললেন, আইন মানুষকে নিয়ম শেখায় বাবা, কিন্তু দয়া মানুষকে মানুষ বানায়। আপনি আজ মানুষ হয়ে ফিরেছেন, এটাই বড় শান্তি। পাণ্ডে সেদিন বাড়ি ফিরলেন ঠিকই, কিন্তু তার চোখে জল ছিল।
সাসপেনশনের আদেশে তার চাকরি হয়তো সাময়িকভাবে গেছে, কিন্তু তার ভেতরের মৃত বিবেকটা যেন আবার প্রাণ ফিরে পেয়েছে। সাসপেনশনের দিনগুলো পাণ্ডের কাছে এক একটি দীর্ঘ বছরের মতো কাটতে লাগল। পুলিশের উর্দিতে যে দাপট ছিল তা হারিয়ে যেতেই তিনি চারপাশের জগতের এক নগ্ন রূপ দেখতে পেলেন। যাঁদের তিনি বন্ধু ভেবেছিলেন বা যাঁদের ওপর প্রভাব বিস্তার করতেন, তারা সবাই একে একে মুখ ফিরিয়ে নিল। বাড়ির চার দেওয়ালে বন্দী হয়ে পাণ্ডে বুঝতে পারলেন, ক্ষমতার চেয়ে বড় সম্পদ হল মানুষের শ্রদ্ধা। অন্তহীন অনুশোচনা ও নিস্তব্ধতা। সাসপেন্ড হওয়ার দ্বিতীয় মাসে পাণ্ডের জেদ ভেঙে চুরমার হয়ে গেল। রাতে ঘুমালেই তার কানে সেই অ্যাম্বুলেন্সের সাইরেন আর অনাদিবাবুর পরিবারের কান্নার শব্দ প্রতিধ্বনিত হতো। তিনি ভাবতেন, সেদিন যদি কেবল 5টা মিনিট আগে গাড়িটা ছেড়ে দিতেন, তবে হয়তো এক বৃদ্ধা তার স্বামীকে শেষবারের মতো শান্তিতে দেখতে পেতেন। এই অপরাধবোধ তাকে কুরে কুরে খেতে লাগল। বিভাগীয় তদন্তের শুনানি যখন শুরু হল, পাণ্ডে কোনো আত্মপক্ষ সমর্থন করলেন না। অফিসাররা যখন জানতে চাইলেন তার কেন এমন আচরণ ছিল, তিনি মাথা নিচু করে শুধু বললেন, তারা চিহ্ন স্যার, আমি আইনের দোহাই দিয়ে নিজের অহংকারকে প্রশ্রয় দিয়েছিলাম। আমার শাস্তি হওয়া উচিত। তারা চিহ্ন। তার এই সরল স্বীকারোক্তি সবাইকে অবাক করে দিল। এক অদ্ভুত পরিবর্তন। সাসপেনশন পিরিয়ড চলাকালীন পাণ্ডে ঠিক করলেন তিনি ঘরে বসে থাকবেন না। প্রতিদিন বিকেলে তিনি স্থানীয় একটি অনাথ আশ্রমে গিয়ে বাচ্চাদের পড়াতে শুরু করলেন। যে হাত একদিন অন্যায্যভাবে লাশের গাড়ি আটকেছিল, সেই হাতেই তিনি অভাবী শিশুদের জন্য খাবার আর বই তুলে দিতে শুরু করলেন। অনাদিবাবুর স্ত্রী তাকে ক্ষমা করে দিলেও পাণ্ডে নিজেকে ক্ষমা করতে পারছিলেন না। একদিন খবর এলাকায় এক বড়সড় দুর্ঘটনা ঘটেছে। পাণ্ডে তখন বাজারে ছিলেন। খবর পেয়েই তিনি দৌড়ে গেলেন ঘটনাস্থলে। পুলিশ ফোর্স আসার আগেই তিনি সাধারণ মানুষের সাথে মিলে উদ্ধার কাজে হাত লাগালেন। কাকতালীয়ভাবে একটি গুরুতর আহত শিশুকে হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য যখন কোনো গাড়ি পাওয়া যাচ্ছিল না, পাণ্ডে নিজের শরীরকে ঢাল বানিয়ে রাস্তার ট্রাফিক আটকে সেই গাড়িটিকে যাওয়ার পথ করে দিলেন। সেদিন তার গায়ে উর্দি ছিল না, ছিল কেবল একজন মানুষের দায়বদ্ধতা। কর্মস্থলে প্রত্যাবর্তন। মাস 4 পর কমিশনার অফিস থেকে তার ডাক পড়ল। তদন্ত রিপোর্টে তার অনুশোচনা এবং সাম্প্রতিক সমাজসেবামূলক কাজের কথা উল্লেখ ছিল। কমিশনার সাহেব পাণ্ডেকে তার কেবিনে ডেকে পাঠালেন। টেবিলের ওপার থেকে কমিশনার গম্ভীর গলায় বললেন, তারা চিহ্ন পাণ্ডে, পুলিশ হওয়া মানে কেবল লাঠি ঘোরানো বা ট্রাফিক সামলানো নয়। পুলিশ হলো মানুষের ভরসার জায়গা। আপনি যা করেছিলেন তা ক্ষমার অযোগ্য ছিল, কিন্তু গত কয়েক মাসে আপনি যেভাবে নিজেকে সংশোধন করেছেন তা আমাদের নজরে এসেছে। এরপর কমিশনার তার হাতে একটি খাম তুলে দিলেন। সেখানে লেখা ছিল তার সাসপেনশন প্রত্যাহারের আদেশ। তবে একটি শর্ত দেওয়া হলো, তাকে আগামী 1 বছর কোনো ট্রাফিক ডিউটিতে নয়, বরং পুলিশ হাসপাতালের সেবামূলক বিভাগে কাজ করতে হবে। এক নতুন জীবন। পাণ্ডে যখন আবার থানায় ঢুকলেন, তার চোখে মুখে সেই পুরনো ঔদ্ধত্য আর ছিল না। সহকর্মীরা তাকে অভিনন্দন জানালে তিনি কেবল মৃদু হাসলেন। তিনি এখন জানেন, আইনের হাত লম্বা হওয়ার চেয়ে হৃদয়ের টান অনেক বেশি শক্তিশালী। সেদিন বিকেলে ডিউটি শেষে তিনি আবারও সেই শ্মশান ঘাটের রাস্তা দিয়ে যাচ্ছিলেন। এবার আর কোনো গাড়িকে আটকে নয়, বরং পথ পরিষ্কার করে দিয়ে তিনি মনে মনে অনাদিবাবুর আত্মার কাছে ক্ষমা চাইলেন। পাণ্ডে আজ সত্যিই এক অন্য মানুষ। তিনি বুঝেছেন, উর্দির সম্মান রক্ষা করতে হলে আগে মানুষের সম্মান রক্ষা করতে হয়। সাসপেনশনের সেই কালো দিনগুলো তার জীবনের শ্রেষ্ঠ শিক্ষক হয়ে রইল, যা তাকে শিখিয়ে দিয়ে গেল, মরার পর মানুষ কেবল তার কর্মটুকুই সাথে নিয়ে যায়, ক্ষমতা বা অহংকার নয়। গল্পটি কি আপনার মনের মতো